9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন, উন্নয়ন ব্যয় 3 লাখ কোটি, স্বস্তি দেয়ায় লক্ষ্য অর্থমন্ত্রী। দাম বাড়বে তামাক পণ্য, বিদেশি প্রসাধনী, বিলাসদ্রব্যে, কমবে ভোগ্যপণ্য, শিশু খাদ্য, চিকিৎসার সরঞ্জামে। বাড়ছে ফ্যামিলি ও কৃষি কার্ড সহ সামাজিক নিরাপত্তা বলয়ে, অর্থের যোগান নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। বিশ্বকাপের বাঁশি বাজছে রাতে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সরকারের প্রথম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন। 9,38,000 কোটি টাকার এই বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী, যা গত 2025-26 অর্থ বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। 2026-27 অর্থ বছরের জন্য 2,43,000 কোটি টাকার ঘাটতি। এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি, যা থেকে দেশের উন্নয়নে ব্যয় হবে 3 লাখ কোটি টাকা। দেশের 55তম বিএনপি সরকারের চতুর্থ মেয়াদের প্রথম বাজেটের আয় ব্যয়ের পরিসংখ্যান তুলে ধরছেন সেলিম মালিক। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বাজেট আর প্রথম বাজেট উপস্থাপন করতে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী যখন বাজেট ঘোষণা করছিলেন, সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের অস্থিরতা। বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চ দামের আঁচ বাংলাদেশেও লেগেছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে বাড়ানো হয়েছে বিদ্যুতের দামও। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 1.5 লাখ কোটি টাকা বাড়িয়ে 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করল বিএনপি সরকার। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। বাজেটের 35% অর্থাৎ 3,16,000 কোটি টাকা ব্যয় করা হবে উন্নয়ন খাতে, আর বাকি 65% 6,05,740 কোটি টাকা খরচ হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, ঋণ পরিশোধ সহ নানা অনুন্নয়ন খাতে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। বাজেটের উন্নয়ন বরাদ্দের 95% অর্থাৎ 3 লাখ কোটি টাকা ব্যয় করা হবে এডিপির আওতায় রাস্তাঘাট, বাঁধ, সেতু সহ নানা অবকাঠামো উন্নয়নে। 2% খরচ হবে সরকারি বিশেষ প্রকল্পে, আর বাকি 3% রাখা হয়েছে কাজের বিনিময়ে খাদ্যের মতো বিশেষ কর্মসূচিগুলোর জন্য। সরকার শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্য প্রযুক্তি এবং আধুনিক কৃষিভিত্তিক শিল্পে কর্মসংস্থান সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অনুন্নয়ন বরাদ্দের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পাশাপাশি কৃষি, বিদ্যুৎ, জ্বালানি সহ নানা খাতে ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হবে 5,51,081 কোটি টাকা। এছাড়া দেশের অভ্যন্তর থেকে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধ করা হবে 1,05,000 কোটি, আর বিদেশি ঋণের সুদ পরিশোধে সরকার খরচ করবে আরও 22,500 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,001 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। বাজেটের এমন সুবিশাল খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে কেবল এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 6,04,000 কোটি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 25,000 কোটি টাকা। বাকিটা বিদেশি উৎস থেকে অনুদানের প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী। তেলাপি ঋণ বেড়ে 35.73% দাঁড়িয়েছে, যার পরিমাণ প্রায় 6,44,000 কোটি টাকা। এত টাকা আয়ের পরও বাজেট ঘাটতি থাকবে 2,36,600 কোটি টাকা, যা জিডিপির 3.5%। আর অনুদান ব্যতীত ঘাটতি 2,43,000 কোটি। সুবিশাল এই ঘাটতি পূরণে নিজস্ব উৎস থেকে ধার করা হবে 1,27,000 কোটি টাকা, আর বৈদেশিক ব্যাংক থেকে সরকার ঋণ নেবে 1,09,850 কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের সার্বিক অবস্থা বিবেচনায় সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করছি 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%।
বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎসের মধ্যে দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে 1,12,000 কোটি টাকা, আর ব্যাংক বহির্ভূত খাত থেকে 15,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী, যার মধ্যে সঞ্চয়পত্র বিক্রি থেকে আসবে 8,500 কোটি এবং অন্যান্য খাত থেকে আরও 6,500 কোটি টাকা পাওয়ার প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী। সরকারের মধ্যমেয়াদী কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে এই খাতের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা। রপ্তানি ও রেমিটেন্সে ভর করে সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে অর্থনীতি। এমন বাস্তবতায় অর্থনৈতিক প্রবৃদ্ধি 1% বাড়িয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.5%। এদিকে বাজারে নিত্যপণ্যের অতিমূল্যে নাবিশ্বাস নিম্নবিত্তের। এমন বাস্তবতায় প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লাগাম টানতে পারছে না সরকার। চলতি অর্থ বছরের তুলনায় আরও 1% বাড়িয়ে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 7.5%। অর্থাৎ আগামী 1 বছর বাজারের দামের চাপের ভার বহন করতে হবে সাধারণ মানুষকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়িয়ে নজিরবিহীন চমক দেখানো এবারে বাজেট কি সাধারণ মানুষকে স্বস্তি দেবে? ঋণ করে ঘাটতি মেটানো আর রাজস্বের সীমায় চাপ তো সে কথা বলে না। এবারের বাজেটের বিশাল অঙ্ক শুধু সংখ্যার বিলাসিতা নয়, বরং কঠিন বাস্তবতার এক অগ্নি পরীক্ষা। আর এই পরীক্ষায় নিম্নবিত্তের পকেট কতটা রক্ষা পাবে সেটা এখন দেখার বিষয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, বাজেট নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলাল উদ্দিন, অর্থনীতি বিভাগ, নির্বাহী ভাইস চেয়ারম্যান, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA। কেমন আছেন? আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। জনাব হেলাল উদ্দিন, আমরা যেমনটা জানি বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় বাজেট আজকে প্রস্তাব করা হয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে বাস্তবায়নযোগ্য হবে এই বাজেট? ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, সেটা যে কোনো বাজেট আপনি দেখবেন তার আগে এত বড় বাজেট ছিল না। ঠিক আছে, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো যে অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে মূল্যস্ফীতির যে চাপ, সেই চাপের জন্য সেটাকে কন্টেইন করার জন্য বাজারে মানে মুদ্রা সরবরাহ যেটা, মানি সাপ্লাই যেটা, সেটাকে একটু কনজারভেটিভ, সেটাকে কন্ট্রোল করা হবে। তো সেটা যদি সংযত থাকে তাহলে আপনার ধার করার যে টার্গেটটা এখানে আছে সেটা একটা সমস্যায় পড়বে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে জায়গাটা আছে সেটা যেহেতু অলরেডি স্লো হয়ে গিয়েছে, তাহলে এই রাজস্ব কালেকশনের যে টার্গেট, আমরা যদি এই বছরে আমরা দেখি যে টার্গেট থেকে যে শর্টফল আছে 95,000 কোটি টাকা, যে শর্টফল আছে সেই হিসাবে খুব কঠিন হবে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে সেটা হলো নির্বাচনী ইশতেহারের দিক থেকে যে কমিটমেন্টগুলো ছিল, প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির একটা রিফ্লেকশন এই বাজারে রাখতে চাচ্ছেন। এবং পরের দিকে আভ্যন্তরীণ খাত থেকে সংগ্রহ কতটা করতে পারবে, বাহির থেকে কিন্তু প্রায় রাফলি $9 বিলিয়ন বাহির থেকে চিন্তা করছে আনার, সেটা একটা টাফ চ্যালেঞ্জ এই মুহূর্তে। এখন চ্যালেঞ্জটা গভর্নমেন্ট নিয়েছে বাস্তবায়নের দিক থেকে শুধুমাত্র আভ্যন্তরীণ বিষয় না, এর বাইরে কিন্তু বৈশ্বিক কিছু বিষয় আছে। যেমন হরমুজ প্রণালী এসে যেভাবে আমাদেরকে চাপ দিবে আমাদের কিন্তু ধারণা ছিল না। তো এই সব কিছু মিলে কোন জায়গায় যাবে, এবং সত্যিই আপনার প্রান্তিক মানুষের সাপোর্ট দেওয়ার জন্য যে নিরাপত্তা বেষ্টনের দিক থেকে যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অন্যান্য যে সুবিধাগুলো আছে এগুলো অ্যাপ্রিসিয়েবল। কিন্তু প্রশ্ন হলো যে ব্যাপক হারে করতে গেলে যে অর্থায়ন দরকার, সেটা সংস্থান রাখা হয়েছে, সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আর অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে। আপনি ধার করার যে বিষয়টি বলছিলেন, অর্থমন্ত্রী বারবার একটা বিষয় উল্লেখ করেছেন যে ব্যাংকিং খাতে ঋণের বোঝা উনি কমাতে চান। উনি বলেছেন যে ঋণের বিষয়টা থেকে আস্তে আস্তে ওনারা সরে আসতে চান। এটা কি আসলে সম্ভব হবে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে? না, একটা কথা হলো আপনার যে ব্যাংকিং খাত থেকে ঋণ করলেন কি করলেন না, আপনাদের অনেক আগে দেখবেন যে অনেক বছর ধরে আমরা সঞ্চয়পত্র দিয়ে সরাসরি নিয়ে আসি। প্রশ্নটা হলো যে 17 কোটি কিংবা 18 কোটি মানুষের টোটাল যে সঞ্চয়, সেই সঞ্চয়টাই কিন্তু আপনার বিনিয়োগে যাবে। উনি বলেছেন উনি বন্ডের দিকে মনোযোগ দিতে চান। সবকিছুই কিন্তু আপনার মানুষের সঞ্চয় থেকে আসবে, বাহির থেকে যদি না আসে তাহলে ভিতরে যে আমাদের সকলের যে সঞ্চয়, সেই সঞ্চয়টা থেকে আসবে। উনি একটা কথা খুব ক্রিটিক্যাল বলেছেন যে ব্যাংকিং খাতে আস্থা ফেরানো, যেটা তো যদি আস্থা ফেরাইতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার ওখানে একটা ব্যাপার আছে যে আস্থা ফিরবে যদি ওই সুদের হারের ক্ষেত্রে, যেটা আপনার যদি মানি সরবরাহ যদি আপনি খুব বেশি অ্যাগ্রেসিভলি না বাড়ান, আপনি সংযত থাকেন, তাহলে ইন্টারেস্টটা একটু বেশি থাকবে, সেটা খানিকটা আস্থা ফিরিয়ে রাখবে। কিন্তু সেটা তো আবার মানির ফ্লো যদি কম থাকে, যদি ঋণ ক্রিয়েশন কম হয়,
সাধারণ মানুষ যদি সুবিধাটা না পান। তাহলে এখন এটা অনেকগুলো বিষয় এখানে আছে, এবং বাহির থেকে আপনার রেমিটেন্সের ফ্লো কতটা থাকবে এবং আমাদের এক্সপোর্টের গ্রোথ কতটা হবে। কারণ বাহির থেকে যে ডলারগুলো যখন আসে, সেটা রেমিটেন্স থেকে আসুক আর এক্সপোর্ট থেকে আসুক, সেই ডলারগুলো কিন্তু আপনার লোকাল ইকোনমিতে আপনার আমাদের সঞ্চয়ের মাধ্যমে আমানত তৈরি করে। সেই আমানতটাই ব্যাংকে আমানতের বিপরীতে কিন্তু ঋণ তৈরি করা হয়। ফলে সেগুলোর গতিধারার উপর নির্ভর করবে যে কোন জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো। অর্থমন্ত্রী পুঁজিবাজারের বিষয়টি উল্লেখ করতে চেয়েছেন। উনি বলতে চেয়েছেন যে বিএনপির যে সময়গুলো ছিল, এই সময়গুলোতে পুঁজিবাজারে এরকম ধস কখনো নামেনি। উনি আবার আশাবাদ ব্যক্ত করেছেন যে এই বাজেটের পর পুঁজিবাজার আবার ভালো অবস্থায় যাবে। অর্থমন্ত্রী মহোদয় একটা কথা খুব সুন্দর করে বলেছেন, শুধু এই বাজেট বক্তৃতা না, তার আগেও, যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেটা, তার ফাইন্যান্সিং হইতে হবে ক্যাপিটাল মার্কেট থেকে, ইকুইটি বেসড। আর ওয়ার্কিং ক্যাপিটালটা আসবে ব্যাংক থেকে, কারণ ব্যাংকে মানুষ অল্প সময়ের জন্য যে সঞ্চয় রাখে, আমানত রাখে, তার এগেনস্টে এই দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া যাবে না। সেজন্য উনি বারবারই বলছেন যে এটাকে ইফেক্টিভ করতে হবে। ফলে রাজস্ব খাতের যে পলিসি, সেখানে অনেক বেশি কিছু করণীয় থাকে না, বাট ওনার একটা প্রতিশ্রুতি বাজেটে কিন্তু বক্তৃতায় আছে যে এই সেক্টরটাকে খুব লাইভ করা হবে, বিভিন্ন ধরনের পলিসি নেওয়া হবে। ফলে বরাদ্দের দিক থেকে স্পেসিফিক কিছু নয়, কিন্তু পলিসির দিক থেকে একটা কমিটমেন্ট আছে। এখন এটা কতটা বাস্তবায়ন হয় এবং কোন লেভেলে পলিসি নেন, সেটার উপর নির্ভর করবে কতটা। আমাদের অপেক্ষা করতে হবে আসলে এই বাজেট বাংলাদেশের অর্থনীতিকে কোথায় নিয়ে যায়। ডক্টর হেলাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আসবার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শকবৃন্দকেও। বাজেটে সরকারের নীতি কাঠামোকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, তবে তা বাস্তবায়নে আর্থিক কাঠামোর দুর্বলতা রয়েছে বলেও মনে করেন তারা। ঋণের বোঝা থেকে বেরিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে, কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই, এবং যে অর্থের প্রাক্কলন করা হয়েছে সেটা খুব বাস্তবসম্মত বলে মনে হয় না। সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে বাজেট বাস্তবায়নের জন্য যে সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, সেটা আপনার এনবিআর কতটা সফলভাবে করতে পারবে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিসও গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে বড় খরচটাই বড় কথা না, খরচের গুণগত মান নিশ্চিত করা, যাতে অপচয় না হয়, দুর্নীতি না হয় এবং সুষ্ঠু ব্যবহার হয়, দক্ষ ব্যবহার হয়। কর্জের মধ্যে ডুবে যাচ্ছে, এটা যদি লাগাম টেনে ধরতে পারে পরিচালনা ব্যয় সরকারের, তাহলে অবশ্যই এটা সাফল্য দেখা দিবে। আর জিডিপি গ্রোথ রেট বর্তমানে 3.4 বা 3.5, এখান থেকে 5.5-এর মধ্যে তো অবশ্যই নিতে হবে। মূল অর্থনীতি যদি সামনে না এগোয়, তাহলে ওই যে সামাজিক নিরাপত্তা যে সমস্ত স্কিমের কথা বলেছে, এগুলো ভালো, সেগুলো তখন হবে এটা কি মানুষের ওই যে ইনফ্লেশন হবে এবং মানুষের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে যেতে পারে। বাজেট প্রস্তাবের পর কমতে পারে ভোগ্যপণ্য, শিশু খাদ্য ও সার বীজ সহ কিছু পণ্যের দাম। সবচেয়ে বড় সুখবর খাদ্যপণ্য আমদানিতে। স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে অতিরিক্ত শুল্ক কমছে চিকিৎসার সরঞ্জাম আমদানিতে। যোগাযোগ প্রযুক্তি খাতেও আছে স্বস্তির বাতাস। যথারীতি বাড়তে পারে তামাকজাত পণ্য, বিদেশি প্রসাধনী, বিদেশি খাদ্যপণ্যের দাম। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের প্রভাব পড়তে যাচ্ছে আগামী অর্থ বছরে। গ্রাহক পর্যায়ে অনেক পণ্য ও সেবায় স্বস্তি মিললেও বিলাসী জীবনযাপনে খরচ বাড়বে। বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে দেশীয় শিল্পের সুরক্ষা আর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো। সে লক্ষ্যে গম, আলু, পেঁয়াজের মতো 60টি পণ্য আমদানিতে শুল্ক 1.5% থেকে কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমার পাশাপাশি কমবে সার, কীটনাশক, ভোজ্য তেলের দাম। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎস কর 5% থেকে কমিয়ে 4% করার প্রস্তাবনা আছে। কমবে শিশু খাদ্য ও পশু খাদ্যের দামও। স্বর্ণের দাম নিয়ে আছে বড় স্বস্তি। এ খাতে উৎস কর 5% থেকে কমিয়ে 0.5% করার প্রস্তাবের সাথে আছে ভ্যাট কমানোর প্রস্তাব। চিকিৎসা খাতে বিশেষ নজর থাকছে এবার। কিডনি ডায়ালাইসিস ফিল্টারের 5% আগাম কর প্রত্যাহার করেছে সরকার। হার্টের রিং ও চোখের লেন্সের উপর 10% কর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে তারা। কমতে পারে বেশিরভাগ চিকিৎসা সরঞ্জামের দাম, ক্যান্সারের চিকিৎসা ব্যয় ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পণ্য বা সরঞ্জাম। মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য আছে সুখবর। কমছে মোবাইল ফোন উৎপাদন ও কাঁচামালের ব্যয়। সিম কার্ডের দামও এবার কমবে।
বিদ্যুৎ ক্রয়ের উৎস কর কমানোর প্রস্তাব থাকলেও গ্রাহক পর্যায়ে ৫% রেয়াত কর থাকছে এবারও। আছে সৌর বিদ্যুৎ উৎপাদনে কর অব্যাহতির প্রস্তাব। ইলেকট্রিক বাস, ট্রাক ও মোটরসাইকেল ব্যবহারে উৎসাহ দিতে এসব পণ্য উৎপাদনে কর অব্যাহতি থাকছে। দাম কমবে কম্পিউটার সামগ্রী, এটিএম কার্ড সহ আরও কিছু পণ্যের। দাম বাড়ার তালিকায় আছে সিগারেট, নিকোটিন ও তামাকজাত পণ্য। সিগারেটের কাঁচামালে বসছে ৩০০ থেকে ৩৫০% সম্পূরক শুল্ক। এছাড়াও অ্যালকোহল ও মদ জাতীয় পানীয়র দামও বাড়ছে। লিটার প্রতি দেশীয় মদে বসবে ৫০০ টাকা ভ্যাট। কাজু বাদাম, হিমায়িত মাছ আমদানিতে শুল্ক বাড়ার প্রভাব পড়বে দামেও। বহুতল ভবন কিংবা আবাসন তৈরি করতে যারা পরিকল্পনা করছেন তাদের জন্য আছে বিপত্তি। রডের উৎপাদনে ভ্যাট বাড়ছে অন্তত 10%। উচ্চবিত্তদের বিলাসী পণ্যে আমদানিতে ব্যয় বাড়বে। এতে বিদেশি প্রসাধনী সামগ্রী ও বিলাসী পণ্যের দাম বাড়বে। এত সব আয়োজনের পর এই বাজেট জনজীবনে কতটা স্বস্তি ফেরায় তার অপেক্ষায় সাধারণ মানুষ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো, মূল্যস্ফীতির পাগলা ঘোড়ায় লাগাম টানা এবং প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে প্রধান অগ্রাধিকার 10টি খাতে। এগুলোকে প্রধান কর্মপথ হিসেবে নির্ধারণ করা হয়েছে প্রস্তাবনায়। সবার জন্য উন্নয়ন নীতি গ্রহণের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিনিয়োগ ও উৎপাদনকে দেওয়া হয়েছে প্রাধান্য, জানাচ্ছেন হাসান মাহমুদ। মায়ের কোল ভারী হওয়া শিশুর লাশ, হামের কালো থাবা স্বাস্থ্য খাতের গায়ে লেগে আছে ক্ষতের মতো। এমন বাস্তবতায় প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ বাড়িয়ে করা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকা। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে গ্রামীণ ও প্রান্তিক জনপদে সেবা পৌঁছানো এবং স্বাস্থ্য প্রযুক্তি শিল্পের বিকাশকে দেয়া হয়েছে প্রাধান্য। আমরা স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। ফসলের মাঠে কৃষকের হাসি, যে শ্যামল বাংলা, তার অর্থনীতির বিশাল জায়গা জুড়ে রয়েছে কৃষি। প্রস্তাবিত বাজেটে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ৪৩,৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট জিডিপির ০.৬৩%। প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের সহায়তা এবং সার, কীটনাশকের আমদানি পর্যায়ে ভ্যাট এবং অগ্রিম কর সম্পূর্ণ মওকুফের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। শিক্ষা ও গবেষণা ব্যবস্থার আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা এবং ব্রেইন ড্রেইন রোধে ব্যয়ের পরিকল্পনা রয়েছে নতুন সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে। শিক্ষা খাতে বাজেট বাড়িয়ে জিডিপির ২% প্রস্তাব করা হয়েছে। গত অর্থ বছরের তুলনায় এক লাফে বরাদ্দ বেড়েছে প্রায় ৪৩,০০০ কোটি টাকা, আর মোট বরাদ্দ ধরা হয়েছে ১,৩৬,৬০৬ কোটি টাকা। তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। দেশ জুড়ে গ্যাস সংকট আর মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলে জ্বলে ওঠা দামের আগুনের বাস্তবতায় প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১৭,৩৪৫ কোটি টাকা, যার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ২,৩৪৯ কোটি, যা গত বছরের চেয়ে ৬২৯ কোটি টাকা কম। তবে বিদ্যুৎ বিভাগে তুলনামূলক কমানো হয়েছে বড় অঙ্কের বরাদ্দ। ২০৩৪ সালের মধ্যে $১ ট্রিলিয়ন অর্থনীতির কথা বলা হচ্ছে। তাই শুধু বাজেটের আকার নয়, পরিবর্তন আনতে হবে প্রকারেও। প্রাতিষ্ঠানিক সংস্কার, শাসন ব্যবস্থার উন্নয়ন এবং দুর্নীতির টুটি চেপে ধরা না গেলে লক্ষ্যমাত্রা থেকে যাবে কাগজেই। তাই ভালো বাজেটের পাশাপাশি দরকার মাঠ পর্যায়ে এর বাস্তবায়নকারীদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাও। প্রবৃদ্ধি এবং রাজস্ব বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি এবং ঋণের চাপ সামলিয়ে সরকার সাধারণ মানুষের আস্থা কতটা অর্জন করতে পারবে, সেটাই হবে বড় চ্যালেঞ্জ। হাসান মাহ,
মৌদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য স্বস্তির খবর জানিয়েছেন অর্থমন্ত্রী। করমুক্ত আয় সীমা 3,75,000 টাকা, নারী ও প্রবীণদের বেলায় এটি 4,25,000 টাকা, ভর্তুকি 19,000 কোটি টাকা কমিয়ে প্রণোদনা ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানো হয়েছে। এছাড়া দারিদ্র্য হ্রাসে সামাজিক নিরাপত্তা খাতকে দেওয়া হয়েছে গুরুত্ব। শাহাদাত অপরের রিপোর্ট। 2026-27 অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করদাতাদের স্বস্তির খবর জানালেন অর্থমন্ত্রী, যা আগামী 2 বছরের জন্য 3,75,000 পর্যন্ত করমুক্ত আয় সীমা রাখার প্রস্তাব করেছেন তিনি, যা পরবর্তী অর্থ বছরে বাড়বে 25,000 টাকা এবং তারপরের অর্থ বছরে বৃদ্ধি পাবে 50,000 টাকা। করব কাজ গর্ব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নারী ও 65 বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের আরও 50,000 টাকা বাড়িয়ে 4,25,000 টাকা করা হয়। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমার প্রস্তাব করা হয়েছে। করের সীমা 10 থেকে 30% পর্যন্ত রাখা হয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ব্যাংকের জমা টাকায় আবগারি শুল্কের সীমা বাড়িয়ে করা হয়েছে 4 লাখ টাকা। তবে এখন থেকে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। ভর্তুকিতে বরাদ্দ কমেছে 19,000 কোটি টাকা, বাড়ছে প্রণোদনায়। এ খাতে বরাদ্দ করা হয়েছে মোট বাজেটের 9.5%, যার মধ্যে খাদ্য সামগ্রীতে বরাদ্দ রাখা হয়েছে 9,600 কোটি টাকা, কৃষি সার খাতে বরাদ্দ রাখা হয়েছে 27,000 কোটি টাকা, বিদ্যুৎ খাতে রাখা হয়েছে 37,000 কোটি টাকা, এলএনজি আমদানিতে 6,500 কোটি টাকা। নানা খাতেই প্রণোদনা বেড়েছে, যার মধ্যে রপ্তানি প্রণোদনায় বরাদ্দ রাখা হয়েছে 7,825 কোটি টাকা। রেমিটেন্স উৎসাহ দিতে 1,000 কোটি টাকা বাড়িয়ে 7,000 কোটি টাকা প্রণোদনা বরাদ্দ রাখা হয়েছে। পাটজাত পণ্য ব্যবহার বাড়াতে 1,200 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য খাতে 12,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী দারিদ্রতা কমিয়ে আনতে সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্ব দিয়েছে সরকার। সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ 1,44,338 কোটি টাকা। ফ্যামিলি কার্ডের বরাদ্দ 14,500 কোটি টাকা। আর বেড়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, জুলাই যোদ্ধা ভাতা। সামাজিক নিরাপত্তা খাতে বিশাল বরাদ্দ দেশের দারিদ্রতা হ্রাস করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে সংসদে জানান অর্থমন্ত্রী। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে নারীর ক্ষমতায়ন এবং বিভিন্ন সেবা কার্ডগুলো প্রাধান্য পেয়েছে। 20 বছর পর বাজেট প্রণয়ন করছে বিএনপি সরকার। তারা চাইছে যারা দরিদ্র এবং হতদরিদ্র আছে তারা যেন পায় স্বস্তি। তবে দেখার বিষয় এই বাজেট প্রণয়ন শেষে সকল সেবা দরিদ্রদের দোরগোড়ায় এসে পৌঁছায় কিনা। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। 1975 সালে দেশের রাজনীতি ও অর্থনীতির চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নেবার পর প্রথম বাজেট দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খাদের কিনারা থেকে দেশের অর্থনীতিকে টেনে তুলেছিলেন তিনি। 1991 সালে তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়াও অর্থনীতির চরম নাজুক পরিস্থিতি থেকে দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যান। আবারও 2001 সালে ক্ষমতায় এসে আরও 5টি বাজেট দেয় বেগম জিয়া সরকার। এবার সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। জিয়া পরিবারের বাজেট ইতিহাস তুলে ধরছেন খান আলামিন। পরের বছর দেশের ইতিহাসের সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ঘোষণা করেন তার প্রথম বাজেট আকার ছাড়ায় 4,000 কোটির ঘর। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর অর্থনৈতিক কাঠামোর ছন্দপতন ঘটে। দেশের উপর জেঁকে বসে স্বৈরতন্ত্র। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছরের লড়াই সংগ্রামে পতন ঘটে স্বৈরতন্ত্রের। সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সাইফুর রহমানের হাতেই অর্থ মন্ত্রণালয় তুলে দেন বেগম জিয়া। 15,500 কোটি টাকার বাজেট ঘোষণা আজও স্মরণীয় মূসক প্রবর্তনের কারণে।
2001 সালে পুনরায় যখন বিএনপি ক্ষমতায় আসে, ঠিক তার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে ভয়াবহ 9/11-এর ঘটনা। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির এই নতুন বাঁকেও সাইফুর রহমানে আস্থা রাখেন বেগম জিয়া। পুনরায় দেশ চলে যায় স্বৈরাচারের কবলে। বাজেটের আকার বাড়ে কিন্তু কমে মানুষের মূল্য। 24-এর 5 আগস্ট যখন স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, তখন অর্থনীতি ভঙ্গুর। এবার দায়িত্ব বিচিত্রার সেই ছবিটির ছোট্ট শিশুটির কাঁধে। জিয়াউর রহমান ও বেগম জিয়ার আদরের পিনু নতুন বাংলাদেশের কাণ্ডারি তারেক রহমান। ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়ে দেশকে খাদের কিনারা থেকে টেনে তোলার এই মিশনে তার অন্যতম সঙ্গী আমির খসরু মাহমুদ চৌধুরী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাজেটে যেমন মুনশিয়ানা দেখিয়েছেন, তেমনি তার স্ত্রী বেগম খালেদা জিয়াও। এবার তাদেরই সন্তান তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আর বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় দিয়েছেন মানব সম্পদ উন্নয়নের বাজেট। জিয়া পরিবারের কাছে সব কিছুর ঊর্ধ্বে মানুষ। জাতীয় সংসদ থেকে খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনিয়ার শিট এবং 5 টাকা মূল্যমানের ডেটা কার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক SM হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ টি20 ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যথারীতি টি20 দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। গত সিরিজে ডাক পাওয়া আব্দুল গফফার সাকলাইন খেলবেন এই সিরিজেও। তবে টি20 দলে জায়গা হয়নি সাইফুদ্দিন ও রিপন মণ্ডলের। অন্যদিকে জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও এসেছে একাধিক পরিবর্তন। নিয়মিত কয়েকজন পেসারের সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ডাক পেয়েছেন তাওকিদ হৃদয়, রবিউল হক। মূলত ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সকে বিবেচনায় রেখেই তাওহিদ হৃদয়কে ডাকা হয়েছে। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।